Have you heard the name osteoporosis? What do you mean by osteoporosis? Brittle bone. Okay. What do you mean by porous? Porous means holes. That means it is a condition where the bones become porous. The outside, the gross architecture may be normal, but there is micro-architectural distortion. Okay. So it is characterized by low bone mass. Okay. There is micro-architectural disruption, and as there is bones become more porous, so there is more chance of fracture, pathological fracture. Okay. So what do you mean by peak bone mass? Peak bone mass. The maximum bone mass can be attained by a person in his or her lifetime. কখন সেটা হয়? কি মনে হয়? At what age the peak bone mass is achieved as a general, as a whole? 25. It's around 30 to 35. So at age of 30 to 35, the peak bone mass is achieved. বোঝা গেল না? Suppose this is bone mass and this is age. Okay. So it's around 30. Okay. No, sorry. This side. So around 30 years of age, the maximum bone mass is achieved or gained. বুঝা গেল? তার মানে কি? সাপোজ দুটো পেশেন্ট আছে মনে করো, আর একটা পেশেন্ট আছে যার পিক বোন মাস এতটা এলো, হতে পারে তার লো পিক বোন মাস। তাহলে কোন পেশেন্টের ইজিলি অস্টিওপোরোসিস হবে? যার লো অলরেডি যে ম্যাক্সিমাম অ্যাচিভ করার কথা সেটুকু অ্যাচিভ হলো না, তাহলে তার ইজিলি অস্টিওপোরোসিস হবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বোন মিনারেল ডেনসিটি যে কিভাবে মেনটেন হয়, বোন মাস কিভাবে মেনটেন হয়, হোয়াট আর দ্য ইন্টারাকশন, তোমরা পড়েছো? যদি আর্কিটেকচার দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সেলস? So this is osteoblast, okay, and this is osteoclast. কিভাবে এটা কাজ করে নিজেদের মধ্যে বলো? So osteoblast has to be activated. কিভাবে অ্যাক্টিভেশন হয় osteoblast এ? What are the factors that can activate the osteoblast? One is PTH hormone, parathyroid hormone. পড়েছো না প্যারাথাইরয়েড? এই তুমি শুনছো? হ্যাঁ। আর কি হতে পারে? One important factor is estrogen. ঠিক আছে?
আচ্ছা, আরো অনেক কিছু আছে, কিন্তু এটা মনে রাখো। আরো একটা আছে ভিটামিন ডি। এই তিনটা মনে রাখলেই হবে। কিভাবে অস্টিওব্লাস্ট অ্যাক্টিভেশন হয়, ঠিক আছে? সাপোজ প্যারাথাইরয়েড হরমোন এলো, একে অ্যাক্টিভেট করলে এটা অ্যাক্টিভেটেড অস্টিওব্লাস্ট হয়ে যাবে। কি হবে অ্যাক্টিভেশন হলে অস্টিওব্লাস্ট? তার মানে এ কিছু সাবস্টেন্স রিলিজ করবে, ঠিক আছে? সেই সাবস্টেন্সটা কি? মনে করো একটা সাবস্টেন্স রিলিজ করবে, এটাকে বলা হয় র‍্যাঙ্ক লাইগ্যান্ড। নাম শুনেছো র‍্যাঙ্ক লাইগ্যান্ড? এই তোমরা কি অর্থোপেডিক্স ক্লাস হয়নি নাকি? এটা তো বেসিক্স, ফিজিওলজিতে পড়োনি? অস্টিওব্লাস্ট অস্টিওক্লাস্ট ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, র‍্যাঙ্ক লাইগ্যান্ড একটা মলিকুল, ঠিক আছে? এই র‍্যাঙ্ক লাইগ্যান্ড কোথায় কাজ করবে? অস্টিওক্লাস্টের উপর। সো দেয়ার ইজ এ রিসেপ্টর ফর র‍্যাঙ্ক লাইগ্যান্ড, ইট ইজ কল্ড র‍্যাঙ্ক। গুড। So rank receptor for rank ligand. So rank ligand is secreted by osteoblast. যখনই কাজ করবে কি হবে? এই তখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে, অ্যাক্টিভেশন হবে, অ্যাক্টিভেটেড অস্টিওক্লাস্ট। অ্যাক্টিভেটেড হয়ে গেলে কি হবে? এ বোন রিজর্পশন করবে, ঠিক আছে? তার মানে যে বোনস ছিল সেখানে হাইড্রক্সি ক্যালসিয়াম হাইড্রক্সি অ্যাপেটাইট থাকে তো বোনসের মধ্যে, সেগুলোকে ভাঙবে, ভেঙে সেখান থেকে ক্যালসিয়াম বা বাকি ফসফেট সব আলাদা করে দেবে। তাহলে কি হবে আলটিমেটলি? একটা এইখানে একটা হোল ক্রিয়েট করলো বোনের উপরে, গর্ত করে দিল, ঠিক আছে? তারপর কি হবে? এই যে একটা সাইট হয়ে গেল, এইখানে অস্টিওব্লাস্ট আসবে। অস্টিওব্লাস্ট এসে কি করবে? এখানে নতুন বোন মাস ডিপোজিট করবে, ঠিক আছে? তাহলে অস্টিওক্লাস্ট কি করলো? জায়গা করে দিল, অস্টিওব্লাস্ট নতুন বোন ডিপোজিট করলো, ঠিক আছে? না, হাইড্রক্সি অ্যাপেটাইট বলা এটাকে। তারপরে এখানে পরে কি হবে? ক্যালসিয়াম ফসফরাস এগুলো ডিপোজিশন হয়ে বোন মিনারেলাইজেশন হবে, বোন স্ট্রেংথেনিং হবে। কি এটা বুঝতে খুব অসুবিধা? এটা বুঝলেই তো হয়ে গেল, এটা তো মেন কনসেপ্ট, ঠিক আছে? তার মানে কি? অস্টিওব্লাস্ট যেখানে সেখানে বোন মাস ডিপোজিট করতে পারে না, তার জন্য একটা জায়গা দরকার। সেই জায়গাটা কে করে দেবে? অস্টিওক্লাস্ট। এটাকে বলা হয় বোন রিমডেলিং, ঠিক আছে? তার মানে কন্টিনিউয়াসলি দেয়ার ইজ রিমডেলিং, নতুন বোন তৈরি হচ্ছে, পুরনো বোন ভাঙছে, আবার নতুন বোন তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ এখান থেকে র‍্যাঙ্ক লাইগ্যান্ড অনেক বার হলো, তাহলে আলটিমেটলি কি যদি অনেকগুলো অস্টিওব্লাস্ট, প্রচুর অস্টিওব্লাস্ট মনে করো অ্যাক্টিভেশন হলো, তাহলে প্রচুর গর্ত ক্রিয়েট করবে, তাই না? তাহলে এইখানে একটা চেক পয়েন্ট থাকা দরকার। এই তো ঘুম পাচ্ছে কেন? একটা চেক পয়েন্ট থাকা দরকার তো। তাহলে সেই চেক পয়েন্টটা কন্ট্রোল করার জন্য এই আরেকটা সাবস্টেন্স রিলিজ করে, যেটাকে বলা হয় অস্টিওপ্রোজেরিন। নাম শুনেছ? এটাকে বলা হয় ওপিজি, অস্টিওপ্রোজেরিন। এ কি করে? অস্টিওপ্রোজেরিনটা কি করে? এ
এ র্যাঙ্ক লাইগ্যান্ডকে বাইন্ড করে যাতে এক্সেস অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন না হয়। তার মানে কি, এক্সেস অস্টিওক্লাস্ট যদি অ্যাক্টিভেশন হয় তাহলে বোন মাস লস হবে, অস্টিওপোরোসিস হয়ে যাবে, তাই তো? তাহলে এদের মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। অস্টিওব্লাস্ট অ্যাক্টিভেশন হবে, সেখান থেকে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন হবে, তারপর তারা নিজেরা কাজ করবে। তোমরা রোড কনস্ট্রাকশন দেখেছো, তাই তো? কি হয় সেখানে? হ্যাঁ, একটা ট্রলি থাকে বড়, তাই তো? কিছু শ্রমিক থাকে যারা কি করে, পুরোনো জায়গাগুলোকে ভাঙে, পরিষ্কার করে, নতুন এসে ওটাকে ফিল আপ করে, অনেকটা ওই রকম। তার মানে কি, যদি গর্ত না থাকে অস্টিওব্লাস্ট এসে কোনো কাজ করতে পারবে না। শুধু অস্টিওব্লাস্টকে অ্যাক্টিভেশন করলাম কোনো লাভ হবে না। অস্টিওব্লাস্টকে অ্যাক্টিভেশন করার পরে আমাকে অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেট করতে হবে। বোঝা গেল? আচ্ছা, তো এই হলো এদের মধ্যে ইন্টারাকশন। আচ্ছা, আরেকটা আছে, এই যে অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট কোথা থেকে আসে বলো তো? এই আসে বোন ম্যারো থেকে, ঠিক আছে? বোন ম্যারো থেকে আসে। হ্যাঁ, ওটাই ম্যাক্রোফাস বা মনোসাইট সেলস লাইন থাকে, ঠিক আছে? সেখান থেকে আসে। নিশ্চয়ই এই পদগুলোকে মডিফাই করার জন্য কিছু মলিকুল আছে যেটা আমরা অস্টিওপোরোসিস যাতে না হয় তার জন্য ইউজ করতে পারি, বা কোনো পেশেন্টের যদি চাই অস্টিওপোরোসিস হোক সেটাও করতে পারি, তাই না? কিছু মলিকুল বলো তো। এই যে র্যাঙ্ক লাইগ্যান্ড, তাহলে একে ইনহিবিট করার কিছু মেডিসিন আছে। কি আছে বলো তো? নাম শুনেছো বলো? ইয়েস, হোয়াট ইজ দিস মনোক্লোনাল অ্যান্টিবডি? ডেনোসুম্যাব। ডেনোসুম্যাব, তাই তো? তার মানে কি, ডেনোসুম্যাব যদি তুমি ইউজ করো কি হবে পেশেন্টের? এক্সেস অ্যাক্টিভেশন অফ অস্টিওক্লাস্ট, অস্টিওপোরোসিস যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, তুমি যদি চাও যে ওর আরো বোন মাস লস না হোক, তাই তো? হ্যাঁ, তাহলে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন হবে না, তাই তো? এই যে বোন রিজর্পশন করছিল, বোন রিজর্পশনটাই হবে না, তাই তো? আর কিছু আছে এখানে, কিছু মেডিসিন আছে যারা ডাইরেক্ট অস্টিওক্লাস্টটাকে ইনহিবিট করে। নাম শুনুনি? এই ফার্মাতে পড়েছো তো? কি পড়ে এলে তাহলে? হ্যাঁ, এটাকে বলা হয় বিসফসফোনেট। কি অবস্থা, বিসফসফোনেট, তাই তো? বিসফসফোনেট কিভাবে কাজ করে? এত সিম্পল নয়, ঠিক আছে? বিসফসফোনেট অ্যাকচুয়ালি বোনসের মধ্যে ইনকর্পোরেট হয়ে যায়, ঠিক আছে? যখনই অস্টিওক্লাস্ট এলো, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন হলো, ও তখন বোন রিজর্পশন শুরু করবে। এ কি করে বোন রিজর্পশন শুরু করে? এ ইনগাল্প করে আর তারপরে বার করে, একটা সাইকেল চলতে থাকে, ধরা ভাঙা বার করা, ঠিক আছে? তো এর মধ্যে যখন এই ফসফেটটা থাকলো, এ তখন কি করবে, যখন এই ভিতরে ঢুকে গেল তখন এই অস্টিওক্লাস্ট সেলটাকে পুরো ইনহিবিট করে দেয়, ঠিক আছে? এই বিসফসফোনেট কাজ করে। তার মানে একবার বিসফসফোনেট দিলে তোমার এর অ্যাকশন বহুদিন থাকে, বোনসের মধ্যে যাবে, তারপর সেখান থেকে স্লোলি রিলিজ হয়। এই জন্য দেখবে বিসফসফোনেট ডোজ ওয়ান্স ইন এ উইক, ওয়ান্স ইন এ মান্থ বা ওয়ান্স ইন এ ইয়ার হয়। নাম শুনেছো বিসফসফোনেট? নাম বলতে পারে কোনো মলিকুল আছে? জোলেন্ড্রোনেট আর প্যামিন্ড্রোনেট আর অ্যালেন্ড্রোনেট আর আইবেন্ড্রোনেট, তাই তো? হ্যাঁ, ওরা হচ্ছে এই মলিকুল, ওরা এইভাবে কাজ করে। পড়োনি? বলছো না? ইনজেকশন তো আছে, জোলেন্ড্রোনিক অ্যাসিড ইনজেকশন পাওয়া যায়, বছরে একটা করে দেয়। ওই এট আর এত অ্যাসিডটা কি ভেঙে দিলে তো এটি হবে, ঠিক আছে? আচ্ছা, আর কোথায় আমি এইখানে ইনহিবিট করতে পারি? স্ক্লেরোস্টিন পাথওয়ে, যেখানে অস্টিওক্লাস্ট প্রিকারসর সেল থেকে অস্টিওক্লাস্ট আসছিল, তাই না? তাহলে স্ক্লেরোস্টিনটাকে ইনহিবিট করবে কে?
অ্যান্টি স্ক্লেরোস্টিন অ্যান্টিবডি, কি নাম বলো? এটা হচ্ছে রোমোসোজুম্যাব। ঠিক আছে, রোমোসোজুম্যাব। তিনটে মেডিসিন তোমরা জেনে নিলে, ডেনোসুম্যাব, বিসফসফোনেট, রোমোসোজুম্যাব, অ্যান্টি অস্টিওপোরোটিক মেডিসিন। ঠিক আছে, এরা মেনলি কোথায় কাজ করে? অস্টিওক্লাস্টের উপর কাজ করে। বোঝা গেল? তার মানে প্যারাথাইরয়েড হরমোন যখন আসছে, একে অ্যাক্টিভেশন করে র‍্যাঙ্ক লাইগেন আর অস্টিওপ্রোটেজেরিন রিলিজ হয়। ঠিক আছে, যেখান থেকে আলটিমেটলি অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন হয়। এইখানে একটু কিছু ফান্ডা আছে, যেটা হচ্ছে যখন এই প্যারাথাইরয়েড হরমোন কাজ করে তখন এই র‍্যাঙ্ক লাইগ্যান্ড বেশি রিলিজ হয় দেন দা অস্টিওপ্রোজেরিন। কি বললাম বুঝলে? কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব? আরে শোনো না, মনে করো কখনো জানো নি, নতুন করেই পড়ো, একদম আস্তে আস্তে তো বলছি, তোমরা বুঝতে যেতে পারো। যখন প্যারাথাইরয়েড হরমোন অস্টিওব্লাস্টের উপরে কাজ করে কি হয়? দুটো রিলিজ হবে, কিন্তু র‍্যাঙ্ক লাইগ্যান্ড বেশি রিলিজ হয়। তাহলে নেট এফেক্ট কি হবে? অস্টিওক্লাস্ট এক্সেস অ্যাক্টিভেশন। তার মানে কোনো কন্ডিশন যেখানে প্যারাথাইরয়েড হরমোন হাই, হাইপার প্যারাথাইরয়েডিজম, কি হয় সেখানে? বোন রিজর্পশন বাড়ে, অস্টিওপোরোসিস হবে, হাইপার ক্যালসিমিয়া হবে। এই যে বোন রিজর্পশনে ক্যালসিয়াম ফসফেট বেরোবে ওখান থেকে ব্লাডে। বুঝতে পারলে? তো এই হচ্ছে সেই মেকানিজম। এতদিন পড়েছো হাইপার প্যারাথাইরয়েডিজম কজেস বোন রিজর্পশন, হাইপার ক্যালসিমিয়া, তাই না? হাইপোক্যালসিমিয়া হলে প্যারাথাইরয়েড বাড়ে, এই হচ্ছে তার মেকানিজম। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হবে? প্যারাথাইরয়েড হরমোন যদি ক্রনিক্যালি হাই থাকে তাহলে নেট এফেক্ট কি হবে? অস্টিওপোরোসিস, হাইপার ক্যালসিমিয়া, তাই তো? বুঝলে? চলে আসো ইস্ট্রোজেন অ্যান্ড ভিটামিন ডি, এদের মোটামুটি একই রকম এফেক্ট। এরা যখন অ্যাক্টিভেট করবে অস্টিওব্লাস্টকে তখন কি হবে? অস্টিওপ্রোজেরিন বেশি রিলিজ হবে দেন দা র‍্যাঙ্ক লাইগ্যান্ড। তার মানে আলটিমেটলি কি হবে? অস্টিওক্লাস্ট অ্যাক্টিভেশন হবে কিন্তু কম, অস্টিওব্লাস্ট বেশি অ্যাক্টিভেশন হবে। তাহলে নেট এফেক্ট কি হবে? থোড়া সা বোন ফর্মেশন বেশি হবে, তাই তো? বুঝা গেল? এটা তো বেসিক, এটা তো বেসিক। তাহলে ভিটামিন ডি আর ইস্ট্রোজেন কি? আলটিমেটলি ভিটামিন ডি ইস্ট্রোজেন লেভেল ঠিক থাকলে বোন রিজর্পশন হবে না, বোন ফর্মেশন বেশি হবে। এই কারণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি হয়? অস্টিওপোরোসিস হয়। ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হলে কি হবে? অস্টিওপোরোসিস হবে। যিনি পোস্ট মেনোপজাল ওম্যান অস্টিওপোরোসিস কেন হয়? ডিউ টু লস অফ ইস্ট্রোজেন। হলো, আরো অন্যান্য হরমোনও কাজ করে, অ্যান্ড্রোজেন কাজ করে, টেস্টোস্টেরন কাজ করে। তাহলে পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস কেন হলো? ইস্ট্রোজেন কমে যায় বলে। তাহলে ভিটামিন ডি যদি কমে, ইস্ট্রোজেন যদি কমে, আলটিমেট নেট এফেক্ট কি হবে? অস্টিওপোরোসিস হবে। আর প্যারাথাইরয়েড বাড়লে কি হবে? অস্টিওপোরোসিস হবে, অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেশি হবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝলে? চলো, বিস্ফোরণ তো, হ্যাঁ কি হচ্ছে? কি করছে মানে? এই তো অস্টিওক্লাস্টটাকে পুরো ইনহিবিট করে দেবে। কিভাবে করে সেটা বললাম। এই যে বোন মিনারেল আছে ওখানে ও ডিপোজিট হয়, যখন তুমি খেলে বা ইনজেকশন নিলে ওটা ব্লাড থেকে তোমার বোনসে চলে যাবে, যে বোনসের মধ্যে ইনকর্পোরেট হয়ে যাবে, তারপর সেখান থেকে স্লোলি স্লোলি রিলিজ হয়। যখনই অস্টিওক্লাস্ট আসবে এসে বোনটা রিজর্পশন করতে যাবে, এসে দেখবে মানে ও তো বুঝতে পারবে না কি আছে, ও খাবে যখন তখন এই বিসফসফোনেট ঢুকলো, ঢুকে ওকে ইনহিবিট করে দেবে, ওর অ্যাক্টিভিটাকে ইনহিবিট করে দেবে। হ্যাঁ, হাই ডোজ মানে ডোজ তো সেম আছে না, হাই ডোজ কেন দেবে? কিন্তু একদিনে তো সারবে না, টাইম লাগবে, ক্রনিক ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, হলো। আচ্ছা, আর একটা জিনিস এখানে কাজ করে, সেটা হচ্ছে তোমার পিটিএইচ আরপি, পিটিএইচ রিলেটেড পেপটাইড। ঠিক আছে,
এই অনেকটা পিটিএইচ এর মতোই কাজ করে। তাহলে এর ইম্পর্টেন্টটা কি? পিটিএইচ আরপি কখন পাওয়া যায় আমাদের বডিতে? এটা কি পিটিএইচ রিলেটেড পেপটাইড, মানে কিছু যারা পিটিএইচ এর মতো কিন্তু পিটিএইচ নয়, তাই তো? এই পিটিএইচ আরবি ক্যান বি এ টিউমার মার্কার। কিছু ম্যালিগন্যান্সিতে তারা পিটিএইচ এই রিলেটেড পেপটাইড সিক্রিশন করে। তাহলে আলটিমেটলি কি হবে? নেট এফেক্ট কি হবে? অস্টিওপোরোসিস। সো ম্যালিগন্যান্সি রিলেটেড অস্টিওপোরোসিস, ম্যালিগন্যান্সি রিলেটেড হাইপারক্যালসিমিয়া কেন হয়? থ্রু দিস পিটিএইচ রিলেটেড পেপটাইড পাথওয়ে। বুঝলেন? সলিড টিউমার, ব্রেস্ট টিউমার হতে পারে, লাংস ক্যান্সার হতে পারে। এগুলো কি পার্মানেন্ট মার্কার নাকি? মুশকিল চাইছে না, এই বোর্ডটা ভেঙে না যায় ফাইলারে। ছেড়ে দাও, বলো। হ্যাঁ, ছেড়ে দাও, পরে দেখে নাও। আচ্ছা, তাহলে পিক বোন মাস বুঝলেন? অ্যাট দ্য এজ অফ 30 to 35 কারো পিক বোন মাস অ্যাচিভড হয় নর্মালি, ঠিক আছে? এবার কেউ ধরো সাপোজ যখন তার 30-35 বয়স ছিল, সে এক্সারসাইজ করেনি, কখনো জিমে যায়নি, সে অ্যাট দ্য এজ অফ 40তেই জিমে গেছে, তাহলে তার কিন্তু পিক বোন মাসে 40তে হতে পারে। মানে এক্সারসাইজ যত করবে, বোনের উপর যত প্রেসার পড়বে, বোন তত স্ট্রং হয়, ঠিক আছে? আচ্ছা, যেটা বললাম ওটাই আসবে। দেখো, তোমরা হ্যাভারসিয়ান সিস্টেম পড়েছো, হ্যাঁ, বোনের হিস্টোলজিতে, তাই না? হ্যাভারসিয়ান ক্যানেল, হ্যাভারসিয়ান সিস্টেম কিভাবে থাকে, এটা ল্যামেলার প্যাটার্নার ঘটে। বেসিক মাল্টিসেলুলার ইউনিট তার মানে কি? যেটা বললাম, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, যেটা ইউনিট তৈরি করলো, একটা ছোট্ট মাইক্রো এনভায়রনমেন্ট তৈরি করলো, এটা কি বলা হয়? বেসিক মাল্টিসেলুলার ইউনিট, ঠিক আছে? এখানে দেখো কি লিখেছে, 1 মিলিয়ন বিএমইউ অপারেটিভ অ্যাট এ টাইম। তার মানে কি 10 লাখ, তোমার বডিতে 10 লাখ জায়গায় এই অ্যাক্টিভিটি কন্টিনিউয়াস চলছে, মানে কন্টিনিউয়াস বোন রিমডেলিং হচ্ছে, ভাঙছে ঘটছে, ভাঙছে ঘটছে, ঠিক আছে? 1 মিলিয়ন অল ওভার দ্য বডি। রেট অফ স্কেলিটন টার্নওভার ইজ 10% পার ইয়ার। বছরে তোমার স্কেলিটনের 10% চেঞ্জ হয়। ক্যান ইউ ইমাজিন কিভাবে কাজ হচ্ছে? ভাবো। তার মানে কি 10 বছরে কত পার্সেন্ট হবে? 100%। 10 বছরে তোমার পুরো স্কেলিটনটাই চেঞ্জ হয়ে যায়, তুমি বুঝতেই পারো না, এত স্লোলি হয়, এত ফাইন ভাবে হয়, কারো কোনো শেপ নষ্ট না করে। 10 ইয়ার্সে তোমার হোল স্কেলিটন চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারো না? হ্যাঁ হ্যাঁ, সব বোনস যেখানে থাকবে, কার্টিলেজ হবে না, বোনস বলছি। হ্যাঁ, সব সব যত বোনস আছে বলি না, সেটা এবার যত এজ হবে তত কমে যাবে একটু, ঠিক আছে? কিন্তু অ্যাভারেজ এটা 10 বছরে হোল স্কেলিটন চেঞ্জ হয়, ঠিক আছে? আচ্ছা, এই যেগুলো বললাম বোন রিজর্পশন, ঠিক আছে? আচ্ছা, বোন রিজর্পশনে কিছু মার্কার থাকে, বোন যখন রিজার্ভ হয় কিছু নিশ্চয়ই ব্লাডে কিছু মার্কার আসবে, বোন রিজার্ভ হচ্ছে। এক্সেস বোন রিজর্পশন যদি হয়, হাইপার প্যারাথাইরয়েডিজমে এক্সেস অ্যাক্টিভেশন অফ অস্টিওক্লাস্ট যদি হয়, তাহলে নিশ্চয়ই কিছু মার্কার থাকবে তার জন্য, যে বোন বেশি লস হচ্ছে কিনা, বোন টার্ন ওভার বেশি হচ্ছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে এটাই এনটিএক্স অ্যান্ড সিটিএক্স, ঠিক আছে? টেলোপেপটাইড ক্রস লিঙ্ক, এরা দুটো হচ্ছে বোন রিজর্পশন মার্কার, ঠিক আছে? যেটা বললাম র্যাঙ্ক লাইগেন্ড রিলেটেড, হ্যাঁ, ঠিক আছে?
আচ্ছা, বোন ফর্মেশন মার্কার কি, যে বোন ফর্মেশন হচ্ছে কিনা, তাই না? এটা সব থেকে ইম্পর্টেন্ট, P1NP ইন দ্য ব্লাড। কোন পেশেন্টের বোন ফর্মেশন হচ্ছে, তুমি কিছু মেডিসিন দিয়ে দেখলে যে কি করে বুঝবে, এক্সরে করে বুঝবে? এক্সরে করে তো পাওয়া যাবে না। তাহলে এই ব্লাড ফর P1NP এই টেস্টটা করলে তুমি বুঝতে পারো যে বোন ফর্মেশন ঠিক আছে, ঠিক আছে? তাহলে মার্কার্স ফর বোন ফর্মেশন কি হলো? বোন স্পেসিফিক অ্যালকালাইন ফসফেটেস, ঠিক আছে, and procollagen type 1 intact in terminal, যে P1NP। এগুলো এমসিকিউ কোশ্চেন আসে, হ্যাঁ, লিখে রাখো, জিজ্ঞাসা করতে পারে এক্সামে। and bone resorption marker are NTX and CTX। তাহলে বোন রিজর্পশন যদি বেশি হয় দেন বোন ফর্মেশন কি হবে? অস্টিওপোরোসিস হবে, তাই তো? Now what are the causes of osteoporosis? You can divide the cause of osteoporosis into two groups, primary and secondary। প্রাইমারি কোনগুলো? প্রাইমারি ইন পোস্ট মেনোপজাল, যেটা নর্মালি হয়, অ্যান্ড ডিউ টু এজিং, বয়স বাড়ার কারণে, ঠিক আছে? এটা তো হবেই, কেউ আটকাবে, এটা তো হবেই, হ্যাঁ, এটা ফিজিওলজিক্যাল বা প্রাইমারি বলতে পারো, ঠিক আছে? আর সেকেন্ডারিতে প্রচুর কজ আছে। দেখো কি কি আছে, দেখো ড্রাগস লাইক গ্লুকোকর্টিকয়েডস, স্টেরয়েড, যারা রেগুলার স্টেরয়েড নেয় তাদের কিন্তু অস্টিওপোরোসিস হতে পারে, ঠিক আছে? কেন হয় বলো তো গ্লুকোকর্টিকয়েডস অস্টিওপোরোসিস? স্টেরয়েড নিলে কেন অস্টিওপোরোসিস হয়? জোরে বলো। এইচপিএ সাপ্রেশনে বোন মাস লস হবে কেন? স্টেরয়েড নিচ্ছে, পেশেন্টের বোন পাতলা হয়ে গেল, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বা ট্রিভিয়াল ট্রমাটিক ফ্র্যাকচার হয়ে গেল, হতে পারে, হয়। কেন হয়? স্টেরয়েড নিলে কেন বোন মাস লস হবে? তার মানে স্টেরয়েড ক্যান ডাইরেক্টলি অ্যাক্টিভেট দ্য অস্টিওক্লাস্ট। আরেকটা অ্যাকশন আছে অন ভিটামিন ডি সিনথেসিস। তোমরা ভিটামিন ডি মেটাবলিজম পড়েছো? মনে আছে? বড় করে হেসে দিলে আমি বুঝে গেছি। আচ্ছা, ভিটামিন ডি কোথা থেকে আসে বলো তো? ভিটামিন ডি প্রিকারসর অফ ভিটামিন ডি কি? 7-ডিহাইড্রোকোলেস্টেরল, তাই তো? কোলেস্ট্রল মেটাবলিজম যখন পড়বে দেখবে একটা ইন্টারমিডিয়েট আছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। এ কি করে? এই এটা ওদের লালে দিলে ভালো হয় না? ইউভি রেস, সানলাইট তো না, সানলাইটের ইউভি রেস লাগবে, ঠিক আছে? যখন ইউভি রেস এর সংস্পর্শে আসে তখন এ অ্যাক্টিভেশন হবে, চেঞ্জ হবে। কি চেঞ্জ হয়? 7-ডিহাইড্রোকোলেস্টেরল ইজ কনভার্টেড টু কোলেক্যালসিফেরল। গুড, কোলেক্যালসিফেরল, তাই তো? এই কোলেক্যালসিফেরলের উপর কি হবে? নাও ইট গোস টু লিভার। লিভারে গিয়ে কি হবে? ওইচ পাবে, হাইড্রক্সিল গ্রুপ পাবে। লিভারে গিয়ে হাইড্রক্সিল গ্রুপ পেলো কত পজিশনে? 25। গুড, হ্যাঁ, 25 হাইড্রক্সিলেশন হলো, ওইচ গ্রুপ অ্যাড হলো, ঠিক আছে? সো হয়ে গেল 25 হাইড্রক্সিল কোলেক্যালসিফেরল, ঠিক আছে? এইবার কোথায় যাবে? কিডনিতে যাবে, তাই তো? এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম না, এখন তো কোনো কাজ নেই, এখনো অ্যাক্টিভেট হয়নি। তাহলে এই যাবে কোথায়? কিডনিতে, তাই তো? কি হবে সেখানে গিয়ে? কোন এনজাইম? হুইচ এনজাইম? সব ভুলে গেছো। 1 আলফা হাইড্রক্সিলেস,
কি হবে 1 আলফা হাইড্রোক্সিলেজের অ্যাকশন হলে? হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি হবে 125 ডাইহাইড্রোক্সিল কোলেক্যালসিফেরল, তাই তো? এই হচ্ছে ভিটামিন ডি, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি। তার মানে এই ভিটামিন ডিটাই কাজ করে, এগুলো সব প্রিকারসর। কি হলো, মনে থাকবে? তাহলে আলটিমেটলি কে কে হেল্প করছে? স্কিন, সানলাইট, লিভার, কিডনি, ঠিক আছে? এইখানে একটা বাইপাস পাথওয়ে আছে। বাইপাস পাথওয়েটা কি? ডায়েট। তুমি যে খাবারটা খাচ্ছ সেখানে কিন্তু কোলেক্যালসিফেরল থাকে, ঠিক আছে? কোলেক্যালসিফেরল হচ্ছে ভিটামিন D3, ঠিক আছে? আর একটা থাকে আর্গোক্যালসিফেরল, ভিটামিন D2, আর্গোক্যালসিফেরল। এই আর্গোক্যালসিফেরল ভেজ সোর্স অফ ভিটামিন ডি, মানে ভিটামিন ডি এর ভেজিটেবল সোর্স আছে, প্লান্ট সোর্স আছে, কিন্তু ভিটামিন B12 এর নেই। হ্যাঁ, ঠিক আছে? আলটিমেটলি কি হলো, তুমি এইটাকে নাও করাতে পারো। সানলাইট ইজ নট নেসেসারি, সানলাইট ইজ নট নেসেসারি টু প্রডিউস ভিটামিন ডি। তার মানে কি, ভিটামিন ডি যুক্ত খাবার যদি তুমি খাও তাহলে সানলাইট এক্সপোজার লাগে না। সবসময় সেটা পসিবল হয় না, কারণ ভিটামিন ডি যে সমস্ত খাবারে থাকে সেগুলো তো অনেক সময় কোলেস্ট্রল হাই থাকে। তাই যে সমস্ত পেশেন্টের কোলেস্ট্রল হাই তাদেরকে আমরা বারণ করি, ঠিক আছে? এগ ইয়ক, মিল্ক বা আরো কিছু ভেজিটেবল সোর্স আছে যেখান থেকে ভিটামিন ডি আসে। যদি দুটোকে মিক্স করে যাও, ডায়েট প্লাস সানলাইট এক্সপোজার, তাই তো, তাহলে ভিটামিন ডি একটা গুড সোর্স পেয়ে গেলে, তাই না? এই যে ইউভি রেসটা বললাম, এর ইম্পর্টেন্সটা কি? কখন কোন ইউভি রেস কখন পাবে তুমি সেই সানলাইট? ইয়েস, আর্লি মর্নিং অর বিফোর ইভিনিং, তাই তো? ইউভি রেসটা পেতে পারো। সাপোজ তুমি আর্লি মর্নিং ইভিনিং এ গেলে কিন্তু তারপরে ইউভি রেস পেলে না, কি কারণ হতে পারে? সকাল সকাল 7টায় উঠে গেলে আশাতে যে আমি ইউভি রে পাবো, আমার ভিটামিন ডি দরকার, তাই না? ইয়েস, ক্লাউড খুব ইম্পর্টেন্ট। যদি ক্লাউড থাকে তাহলে তো ইউভি রেসটা রিফ্লেক্ট করবে, ঠিক আছে? আর কি হতে পারে যেটাকে ইউভি রেসটা বডি পর্যন্ত এলো না? ইয়েস, এক্সেস মেলানিন, গুড। যদি এক্সেস মেলানিন থাকে সেক্ষেত্রে কিন্তু ইউভি রেস তোমার স্কিন পর্যন্ত যাবে না, 70 হাইড্রো কোলেস্ট্রল চেঞ্জ হবে না। ওকে, আর কিছু আছে? এসপিএফ পড়েছো না, সান প্রোটেক্টিং ফ্যাক্টর, সানস্ক্রিন লোশন, এসপিএফ মোর দেন 40, তাই না? যদি এসপিএফ মোর দেন 10 হয়, SPF more than 10, any sunscreen containing SPF more than 10, সবারই থাকে more than 10, নাহলে সানস্ক্রিন তো হবেই না। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তুমি সানস্ক্রিন পরে বাইরে বেরো, ভিটামিন ডি হবে না, হলো না, অ্যাক্টিভেশন হবে না। আরেকটা আছে, সেটা হচ্ছে গ্লাস, কাঁচ। সাপোজ তুমি বাইরে গেলে না, ঘরের তোমার বারান্দায় দাঁড়িয়ে আসলে, কিন্তু বারান্দার বাইরে কাঁচ আছে, গ্লাস আছে, সেই গ্লাসটা কিন্তু সানলাইট আসবে কিন্তু ইউভি রেস আসবে না। তাহলে মাঝখানে কি কি থাকতে হবে না? ক্লাউড থাকা যাবে না, গ্লাস থাকা যাবে না, সানস্ক্রিন থাকা যাবে না, মেলানিন থাকা যাবে না, তাই তো? যারা সবসময় সানলাইট থেকে মেলানিন থাকে, এক্সেস মেলানিন থাকলে তাহলে সেক্ষেত্রে ইউভি রেস স্কিনে পড়বে কিন্তু ওই কাজগুলো করবে না, ঠিক আছে? যারা রেগুলার সানলাইটে, যাদের যেটা স্কিন প্রোটেকশন দরকার না, মেলানিন কখন বেশি হয়? যখন যারা সবসময় সানলাইট এক্সপোজার থাকে, কারণ ইউভি রে যদি কন্টিনিউয়াস আসে তাহলে কি হবে? ক্যান্সার হতে পারে, ডিএনএ ড্যামেজ হবে, এক্সেস ইউভি রেস ইজ ব্যাড, তাই তো? সেই জন্য সেটা প্রোটেকশনের মেলানিন সিক্রেশন হয়। তাহলে কোনটা ভালো, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভালো না ক্যান্সার ভালো? অবভিয়াসলি এটা বডির প্রোটেকশন, যেটা এক্সেস সানলাইট না ঢোকে, বুঝা গেল? তাহলে সানলাইট এক্সপোজার ইজ নট নেসেসারি ফর সিনথেসাইজিং ভিটামিন ডি। যদি ডায়েটে ভিটামিন ডি থাকে তাহলে সানলাইট লাগে না, এটাই বলা। কিন্তু বেস্ট হচ্ছে দুটোকে মিক্স করা, সানলাইট এক্সপোজার প্লাস ডায়েট, সেটা ভিটামিন ডি লেভেল নর্মাল রাখবে। চলো, হলো অ্যাক্টিভেশন হলো। এর এবার কি কাজ, কোথায় যাবে ভিটামিন ডি?
এই তোমরা শুনছো? শোনো, কোথায় পড়াবে এখন করে কে? কোথায় যাবে? কি কি কাজ ভিটামিন ডি এর? ইম্পর্টেন্ট কাজগুলোই বলো। একটা তো বললাম তোমার অস্টিওব্লাস্টকে অ্যাক্টিভেশন করলো, আর মেন যে কাজ সেটা হচ্ছে তোমার ইন্টেস্টাইনাল সেলসে এন্টারোসাইটসে কি করবে? ইট ইনক্রিজেস দ্য সিনথেসিস অফ ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন। ক্যালসিয়াম অ্যাবজর্পশন লাগবে, তো তুমি ক্যালসিয়াম খেলে সে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না যদি ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন না থাকে, যতই ক্যালসিয়াম খাও। তার মানে ক্যালসিয়াম তুমি খেলে কিন্তু সবই বেরিয়ে যাবে, লাভ হবে না ভিটামিন ডি না থাকলে, ঠিক আছে? এই জন্য ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি লাগে, বুঝলে? তাহলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মেন কাজ। আরেকটা কোথায়? আরেকটা কিডনিতেই কাজ আছে। ইট ইনক্রিজেস দ্য ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট অ্যাবজর্পশন। সো ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট, অ্যাবজর্পশন। কি শুনছো? তাহলে ভিটামিন ডি লেভেল নর্মাল থাকলে ব্লাডে ক্যালসিয়াম ফসফেট ঠিক থাকবে, ফসফরাস ঠিক থাকবে, বোন মিনারেলাইজেশন ভালো হবে। ওকে, আচ্ছা, এই যে 1 আলফা হাইড্রোক্সিলেজ তোমরা পড়লে, এইটাকে ক্যান বি ইনহিবিটেড বাই স্টেরয়েড। তাহলে স্টেরয়েড কি বললাম? স্টেরয়েড কি কাজ করে? একটা তো ডাইরেক্ট অস্টিওক্লাস্টকে অ্যাক্টিভেশন করতে পারে, আর এই 1 আলফা হাইড্রোক্সিলেজকে ইনহিবিট করে স্টেরয়েড। তার মানে স্টেরয়েড নিলে ভিটামিন ডি লেভেলও কমে যায়, মানে অ্যাক্টিভিটি কমে যায়, ঠিক আছে? অ্যাক্টিভেশন হবে না ভিটামিন ডি এর। ওকে, আরেকটা জিনিস এখানে কাজ করে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, পিটিএইচ। সো পিটিএইচ হরমোন অলসো অ্যাক্টিভেটস 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম। মানে পিটিএইচ বাড়লে ভিটামিন ডি অ্যাক্টিভেশন বাড়ে। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কি পড়লে তোমরা? আচ্ছা, আরেকটা আছে আলফা ক্যালসিডায়ল, নাম শুনেছো? আলফা ক্যালসিডায়ল কি? এটা আলফা ক্যালসিডায়ল, এটা ল্যাবরেটরিতে সিনথেসিস করা হয়েছে ড্রাগ হিসেবে ইউজ করার জন্য, অবভিয়াসলি, তাই না? এখানে কি থাকে? এখানে থাকে 1 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। মানে কি? এটা কি ছিল? এখান থেকে 25, তারপরে 1 এ যোগ হলো, তার মানে এই যে 1 আলফা হাইড্রক্সিলেজ যে কাজটা করলাম আমরা সেটা ল্যাবরেটরিতে করে দিলাম। শুধু কি করবে? এই যখন 1 আলফা যখন যাবে লিভারে গিয়ে আলটিমেটলি 125 ডাইহাইড্রক্সি হয়ে যাবে কোলেক্যালসিফেরল। বোঝা গেল? তার মানে কি, যদি কোনো পেশেন্টের কিডনি ফেলিওর আছে, হ্যাঁ লিভার ঠিক আছে, সিকেডি পেশেন্ট, তাহলে সিকেডি পেশেন্টে তো ভিটামিন ডি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, অস্টিওপোরোসিস হয়। সেটা কিভাবে প্রিভেন্ট করবে? দুটো পাতে, আইদার তুমি ডাইরেক্ট ক্যালসিট্রায়ল বলা এটাকে, ঠিক আছে? এটাকে বলা হয় ক্যালসিট্রায়ল। এই ক্যালসিট্রায়ল দিতে পারো ডাইরেক্ট অ্যাক্টিভেটেড ফর্ম, কোনো কনভার্সন লাগবে না, ডাইরেক্ট কাজ করবে, ঠিক আছে? অথবা তুমি এটা আলফা ক্যালসিডায়ল, লিভার তো ঠিক আছে, লিভারে গিয়ে ফাইনাল অ্যাক্টিভেশন হলো, ঠিক আছে? সমস্যা হচ্ছে এটার কস্ট অনেক বেশি, এটার কস্ট অনেক কম। ডিপেন্ড করে তুমি কাকে কি দেবে, ঠিক আছে? তোমার পেশেন্ট প্রোফাইল কেমন, অবভিয়াসলি এটা চেষ্টা করবে, কেন কস্ট বাড়াবে পেশেন্টের, ঠিক আছে? আচ্ছা, হলো এই পর্যন্ত বুঝলে? আচ্ছা আচ্ছা, আরেকটা কনসেপ্ট, এই যে আমরা লিখি না সিরাম ভিটামিন ডি লেভেল, সিরাম ভিটামিন ডি টেস্ট করতে পাঠালাম, তাই তো? অনেক প্রেসক্রিপশনে দেখবে টেস্ট করাও হয় আজকাল, খুব কমনলি টেস্ট করা হয়। তাহলে সিরাম ভিটামিন ডি বলতে এখানে আমরা কোনটা টেস্ট করি?
এই তোমরা ইন্টারঅ্যাক্ট করো, নাহলে কি করে বুঝবে? কোনটাকে আমরা টেস্ট করি? এতগুলো তো বললাম, এটা করি কোলেক্যালসিফেরল 25 হাইড্রক্সি করি, না 120 অ্যাক্টিভ ফর্মটাকে বলো? ভিটামিন ডি লিখি দাও আমরা প্রেসক্রিপশনে, সেটা হচ্ছে এটা 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। কারণ কি? কারণ হচ্ছে এর টি হাফ অনেক বেশি, অনেকক্ষণ ব্লাডে থাকে, বাকিটা কিন্তু বেশিক্ষণ থাকে না। বোঝা গেল? সিরাম ভিটামিন ডি বললে আমরা এইটাকে এস্টিমেট করি 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এটাও কমার্শিয়ালি অ্যাভেলেবেল মানে আছে, কিন্তু তোমাকে লিখে দিতে হবে যে সিরাম ব্লাড আর ব্লাড ফর সিরাম ক্যালসি ট্রায়াল এস্টিমেশন। সেম ভিটামিন ডি লিখলে কিন্তু এটা করবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ থাকবে। আর ইমিডিয়েটলি ভিটামিন ডি কমলে তো সঙ্গে সঙ্গে এফেক্ট আসে না, টাইম লাগবে, তো টাইম লাগবে। 1 মাস 2 মাস ধরে ভিটামিন ডি কম থাকলে তখন আসলে তোমার বোন মাস লস হতে শুরু করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? কি করে প্যারাথাইরয়েড হরমোন কাজ করে? প্যারাথাইরয়েড হরমোন কোথা থেকে আসে বলো তো? থাইরয়েড না প্যারাথাইরয়েড? তাহলে থাইরয়েড কেন বললে? থাইরয়েডের পিছনে থাকে বলে, ওই জন্য থাইরয়েড বলে ফেললে। ঠিক আছে? তাহলে পিটিএইচ হরমোন আসে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। কোথা থেকে? বিহাইন্ড দ্য থাইরয়েড। কটা থাকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড? 4টে থাকে। ঠিক আছে? তাহলে থাইরয়েড থেকে কি আসে? থাইরয়েডের সি সেল অফ থাইরয়েড থেকে কি আসে বলতো? ক্যালসিটোনিন, তাই তো? প্যারাফলিকুলার সি সেলস অফ থাইরয়েড, এখান থেকে কি আসে? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনের কি কাজ? What is the function of calcitonin? ক্যালসিটোনিনের ডাইরেক্ট অ্যাকশন হচ্ছে অন অস্টিওক্লাস্ট, ইট ইনহিবিট দ্য অস্টিওক্লাস্ট। ক্যালসিটোনিন কখন ইউজ করা হয়? কখন ইউজ করবে ক্যালসিটোনিন? তার মানে যে যদি কোনো পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া পাও, বা অনেক পেশেন্ট দেখবে অনেক পেন কমপ্লেন করে, পেন অল ওভার দ্য বডি, বোন পেন, ঠিক আছে? তার মানে সেখানে অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বেশি হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় ক্যালসিটোনিন ন্যাজাল স্প্রে ইউজ করি। হ্যাঁ, এটা তো তুমি শর্ট অ্যাক্টিং, কিছুক্ষণ থাকবে, ডেলি অ্যাডমিশন দরকার, নাকে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দামটা অনেক বেশি, হ্যাঁ অনেক ড্রব্যাক আছে, সেই জন্য অল্টারনেট নোস্টিলে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বললে তোমরা, সাপোজ, তাই তো? এখান থেকে পিটিএইচ আসছে। এই প্যারাথাইরয়েড হরমোনটা কিভাবে সিক্রেশন হয়? হোয়াট আর দ্য রেগুলেটরস? এটা একটু জানো, ইম্পর্টেন্ট আছে। হোয়াট আর দ্য রেগুলেটরস অফ দিস প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন? এমনি তো সিক্রেশন হবে না, তাহলে প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? হোয়াট আর দ্য ফাংশনস অফ প্যারাথাইরয়েড হরমোন? তাই তো? র্যাঙ্ক লাইগেন্ড বেশি হবে, বোন রিজর্পশন বেশি হবে, আর কি হবে? ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম কিডনি। কিডনি জিআইডি তে করে, কিন্তু এটা ইনডাইরেক্ট এফেক্ট। কি করবে? এটা অ্যাক্টিভেট করে কি 1 আলফা হাইড্রক্সিলেজ, না? এই 1 আলফা হাইড্রক্সি অ্যাক্টিভিটি বাড়লে ভিটামিন ডি বেশি, ভিটামিন ডি বেশি হলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন বেশি হবে, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন বেশি মানে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে। ঠিক আছে? আরেকটা কি করে? ইট ইনক্রিজ অ্যাবজর্পশন অফ ম্যাগনেসিয়াম অলসো ফ্রম দ্য কিডনি, and it causes decreased absorption or excretion of phosphorus. This is important. তাহলে কিডনিতে কি কি বললাম? ক্যালসিয়াম অ্যাবজর্পশন, ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন এন্ড
ফসফরাস এক্সক্রিশন, এটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের কাজ। ওকে, তাহলে কখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে? নিশ্চয়ই এই কিছুর মধ্যে গন্ডগোল হলে। তাহলে প্যারাথাইরয়েডের কাজ ছিল ক্যালসিয়াম অ্যাবজর্পশন করে ক্যালসিয়াম মেনটেন করা বা ক্যালসিয়াম লেভেলটাকে হায়ার সাইডে রাখা। তার মানে যখন ব্লাডে কোনো কারণে ক্যালসিয়াম কমে যাবে, হাইপোক্যালসেমিয়া হবে, তাহলে কি করবে? তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হবে। এত ইজিলি সিক্রেশন হবে? কি হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে? So there is one important receptor on the parathyroid gland tissue. It is called CASR, CASR or CASR, calcium sensing receptor. কি খুব বুঝতে পারছো তো? খুব বেশি বেশি হচ্ছে না তো? আচ্ছা, তাহলে কাজ কি? এর ক্যালসিয়াম সেন্স করে ব্লাডে কতটা ক্যালসিয়াম আছে। ঠিক আছে, যখনই ব্লাডে ক্যালসিয়াম কমে যাবে এস তখন সিগন্যাল পাঠাবে যে ব্লাডে ক্যালসিয়াম কম আছে, প্যারাথাইরয়েড তুমি যাও ক্যালসিয়াম নিয়ে আসো যেখান থেকে পারো। ঠিক আছে, এই যে ভিতরের কাজগুলো সিনথেসিস, ট্রান্সপোর্ট, এক্সক্রিশন, এই কাজের জন্য আবার ম্যাগনেসিয়াম লাগে। তাহলে ম্যাগনেসিয়ামের ইম্পর্টেন্টটা কি? ম্যাগনেসিয়াম হেল্পস ইন প্যারাথাইরয়েড হরমোন রিলিজ। ঠিক আছে, তারপর প্যারাথাইরয়েডের যে কাজ সে নিজে করবে। তাহলে বুঝে গেলে হোয়াট আর দ্য স্টিমুল্যান্ট ফর। আচ্ছা, আর একটা থাকে ফসফরাস। যদি ফসফরাস বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্টিমুলাস পাবে। ঠিক আছে, যদি ক্যালসিয়াম কমে বা ফসফরাস বাড়ে সেক্ষেত্রে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বাড়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামের কাজ কি বললাম? ইট হেল্পস ইন রিলিজ অফ প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, তার মানে যদি ম্যাগনেসিয়াম হাইপোম্যাগনেসিমিয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্যারাথাইরয়েড হরমোন রিলিজটা কিন্তু প্রবলেম হতে পারে। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের কি কি কাজ বলো তোমার বডিতে? হোয়াট আর দ্য ফাংশনস অফ ম্যাগনেসিয়াম? একটা তো সিগন্যাল ট্রান্সডাকশন হতে পারে, আর মেমব্রেন স্টেবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট। মেমব্রেন স্টেবিলিটি, যেমন ক্যালসিয়াম মেমব্রেন স্টেবিলিটি বাড়ায়, ম্যাগনেসিয়ামও কিন্তু বাড়ায় মেমব্রেন স্টেবিলিটি। স্পেশালি কোথায়? যেমন বলছি কার্ডিয়াক মায়োসাইট, হাইপোম্যাগনেসিয়ামেতে এক্সাইটিভিটি বেড়ে যেতে পারে। ঠিক আছে, ওই জন্য অনেক সময় হাইপোম্যাগনেসিয়ামেতে একটোপিক্স, ভেন্ট্রিকুলার একটোপিক্স বা অ্যারিথমিয়া পাওয়া যায়। ওকে, ওই জন্য আমরা ম্যাগনেসিয়াম ইউজ করি। ওকে, আচ্ছা, ম্যাগনেসিয়ামের আরেকটা কি কাজ বলো তো? খুব ইম্পর্টেন্ট কাজ, তোমরা দেখবে পরে এনকাউন্টার করবে, সেটা হচ্ছে ইট ইনক্রিজেস দ্য পটাশিয়াম অ্যাবজর্পশন। হ্যাঁ, এক্লাম্পসিয়া, হ্যাঁ, ওই যে মেমব্রেন স্টেবিলিটি বললাম, নিউরোনাল মেমব্রেন স্টেবিলিটি বা কার্ডিয়াক মায়োসাইট স্টেবিলিটি। ম্যাগনেসিয়াম কমে গেলে এক্সাইটিভিটি বেড়ে যাবে, সিজার হতে পারে, এই জন্য ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয় প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়ালিটিতে। দেখবে তোমরা, এই হচ্ছে কাজ। তাহলে ম্যাগনেসিয়ামের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পটাশিয়াম অ্যাবজর্পশন। ঠিক আছে, তার মানে যদি কোনো পেশেন্ট হাইপোক্যালিমিয়া নিয়ে তোমার কাছে আসে তার কিন্তু ম্যাগনেসিয়াম টেস্ট করা মাস্ট, মানে দরকার। সবাই করে না কিন্তু করা উচিত। অনেক সময় হাইপোম্যাগনেসিমিয়া থাকলে পটাশিয়াম এক্সক্রিজড হয়ে যাবে, অ্যাবজর্পশন হবে না, হাইপোক্যালসিয়ামের কারেকশন হবে না। অনেক হাইপোক্যালসিমিয়া পেশেন্টের দেখা যায় পটাশিয়াম খুব হাই ডোজে চলছে কিন্তু পটাশিয়াম ব্লাডে থাকছে না, সব বেরিয়ে যাচ্ছে, আমার সেই পেশেন্টের হাইপোম্যাগনেসিমিয়া ছিল। হলো, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যখন ডেফিসিয়েন্সি তোমরা পাবে অনেক সময়, সেটা হচ্ছে
মাসেল ক্রাম্প, তাই না? অনেক পেশেন্ট মাসেল ক্রাম্প কমপ্লেন করে, ঠিক আছে? এই হাইপোম্যাগনেসিয়ামেতে মাসেল ক্রাম্প হতে পারে। মাসেল ক্রাম্পের ক্ষেত্রে তিনটে জিনিস মনে রাখবে, যারা 3 মিনারেলস, হ্যাঁ, যারা ইনভলভ হয় মাসেল ক্রাম্পে, ঠিক আছে? সিপিএম, ক্যালসিয়াম, পটাশিয়াম, কি দিয়ে লিখি? পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। এই সিপিএম এ যদি গন্ডগোল থাকে, হাইপোক্যালসিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, হাইপোক্যালিমিয়া ক্যান কজ মাসেল ক্রাম্প। ওকে, তার মানে যদি সোডিয়াম ডিসব্যালেন্স থাকে, ক্লোরাইড ডিসব্যালেন্স থাকে, মাসেল ক্রাম্প হবে না, ঠিক আছে? তার মানে কোনো পেশেন্ট যদি ক্রনিক মাসেল ক্রাম্প নিয়ে তোমার কাছে, তুমি কি টেস্ট করবে? এই সিরাম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম পেতে পারো। আরো কিছু কিছু ফ্যাক্টর আছে, এগুলো কমনলি পাওয়া যায়।